হ্যালো স্টুডেন্ট, 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে এটা দ্বিতীয় ক্লাস। যাদের এখনও অ্যাডমিশান নেওয়া হয়নি তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো। আজকের ক্লাসে আমি যে প্রশ্নটা আলোচনা করব, তোমাদের আগের ক্লাসে আমি সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের একটা বড় প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, লোককথা কাকে বলে, লোককথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই বড় প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব এবং তোমাদের নোটটাও দিয়ে দেব। আর আরেকটা কথা, তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখছো তোমরা ইউটিউবে ভিডিও পাবে, সময় সময় পাবে ইউটিউবে ভিডিও, কিন্তু তোমরা যদি অনলাইন কোচিং ক্লাস নাও পার্সোনালি আমার কাছে, সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ গাইডটা পাবে, অর্থাৎ সেটা রেগুলারিটি থাকবে একটা। সেখানে আমি সমস্ত ছোট প্রশ্ন, সমস্ত বড় প্রশ্ন, টেক্সট বইয়ের কিছুটা পার্ট সেক্ষেত্রে আমি তোমাদের পড়িয়ে দেব, সঙ্গে সেগুলো তোমরা পিডিএফও পাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, মাসে 200 টাকা করে কিন্তু ফিস দিতে হবে। অর্থাৎ অনলাইন কোচিং ক্লাসে তুমি অ্যাডমিশান নিলে 200 টাকা করে কিন্তু ফিস লাগছে, তার জন্য সপ্তাহে 2টো করে ক্লাস। যাই হোক, আজকের ক্লাসে আসা যাক। আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব, লোককথা কাকে বলে এবং লোককথার বৈশিষ্ট্য এবং ইতিহাস রচনার ক্ষেত্রে এর গুরুত্ব কী। আগে তোমরা শুনে নাও বা বুঝে নাও লোককথাটা কী বিষয়। লোককথা এর মধ্যেই এর উত্তর আছে। লোককথা মানে কি, এই যে আমি কথা বলছি, আমার কথাটা তুমি শুনতে পাচ্ছ, এবারে আমার কথাটা শুনে তুমি ঠিক সেই কথাটা আরেকজনকে বললে, অর্থাৎ মানুষের মুখে মুখে যে কথাটা ছড়াতে থাকছে, অর্থাৎ আমি একজনের কাছ থেকে শুনেছি, আমি তোমাকে বলছি, তুমি আরেকজনকে বলছো, সে আরেকজনকে বলছে, এইভাবে যে মানুষের মুখে মুখে কথাটা বিস্তার লাভ করছে, এই বিষয়টাকে কিন্তু সাধারণভাবে আমরা লোককথা বলে থাকি। তাহলে মানুষের মুখে মুখে প্রচলিত যেসব গল্প কাহিনী, মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বিস্তার লাভ করে, তাকেই আমরা সাধারণভাবে লোককথা বলি। এবারে লেখার ভাষা একটু গুছিয়ে লিখতে হবে, সেটা নোটটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবারে লোককথার বৈশিষ্ট্য আর গুরুত্বের বিষয়ে আসি। লোককথার বৈশিষ্ট্য, সাধারণভাবে তোমরা বৈশিষ্ট্য কী জিনিস জানো আগে, যে আমরা মানুষ, ঠিক আছে, আমাদের মানুষেরও কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন মানুষের হাত আছে, ঠিক আছে, মাথা আছে, চোখ আছে, এইগুলো কি মানুষের বৈশিষ্ট্য। আর গুরুত্ব কী জিনিস, এই হাত কি কাজে লাগে, এই মাথা কি কাজে লাগে, এই চোখ কি কাজে লাগে, এইগুলোর যে গুরুত্ব, বুঝতে পারছো, সেই যে কাজটা, সেইটাকে কিন্তু গুরুত্ব বলা হয়। অর্থাৎ বৈশিষ্ট্য আর গুরুত্ব তোমরা কিন্তু কখনো গুলোবে না, যে বৈশিষ্ট্য মানে সাধারণভাবে যেটা দেখা যাচ্ছে, কিন্তু গুরুত্ব মানে কি, সেটা কি কাজে লাগছে পরবর্তীকালে, সেটা হচ্ছে কিন্তু তার গুরুত্ব। লোককথার আমি নোটটায় যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, যে অলিখিত কাহিনী, এটা নোটে তোমরা দেখবে যে লোককথার কাহিনীগুলো কি লিখিত নয়, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম যদি মানুষের মুখে মুখে প্রচারিত হতে থাকে, সেটা আবার লেখার বিষয় হতে পারে না। কিন্তু বর্তমান সময় বিভিন্ন ঐতিহাসিকগণ গবেষণা করে বিভিন্ন লোককথাগুলোকে একটা বই আকারে লেখার চেষ্টা করেছেন। তারপরে শ্রুতিভিত্তিক, শ্রুতি মানে শুনে শুনে বললাম যে বিষয়টা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যাচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য আছে সেখানে, মানুষের আলোচনা। এখানে হচ্ছে লোককথার বর্ণনায় প্রত্যাহিক জীবনের, মানুষের যে রোজগারের জীবন, তাদের যে কাজকর্ম, সেটা নিয়ে আলোচনা থাকে। কাল্পনিক হয়, লোককথার আরও বৈশিষ্ট্য হচ্ছে কাল্পনিক। মানুষ কি কল্পনা বিলাস, ভূত পেত, তারপরে দৈত্য পরী, এদের গল্প শুনতে আমরা ভালোবাসি। এই লোককথার এটাও একটা কিন্তু বৈশিষ্ট্য, ঠিক আছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অনির্দিষ্ট স্থান কাল পাত্র, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্র নেই। তোমরা যেমন ইংরাজিতে কিছু কিছু স্টোরি পড়েছো, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড। ওয়ান্স আপন এ টাইম মানে কি, একদা এক সময় সেখানে একজন বাস করতো। এইভাবে লোককথাগুলো শুরু হয়, যে একদা এক সময় সেখানে একজন রাজা ছিল। একদা মানে কোন সময় নেই, একদা এক সময়, কোন সময়ও নেই, এক রাজার নামও নেই, ঠিক আছে, কোথায় বাস করতো, সেখানে বাস করতো, কোথায় সেখানে আছে, এই রকমভাবে। এইগুলো হচ্ছে কি লোককথার হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা নোটটায় দেখে নেবে, আগে মোটামুটি বিষয়টাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এবার গুরুত্ব যেটা তোমাদের পড়তে হবে, যে পয়েন্টগুলো, যে সমাজ সংস্কৃতির পরিচয়, অর্থাৎ তখনকার সমাজ সংস্কৃতি কেমন ধরনের ছিল সেটা কিন্তু বোঝা যাবে। যে মানুষের কথাবার্তা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার দেখে কিন্তু বোঝা যায় যে সেখানে সমাজ সংস্কৃতি কীরকম ধরনের। এবার ইতিহাস রচনার ধারণা, এখানে তোমরা সেই
একটা উদাহরণ পাবে যে চাঁদ সওদাগরের যে গল্পটা, চাঁদ সওদাগরের অনেকগুলো সেই সপ্তডিঙা বলে, সেই সপ্তডিঙা মানে 7টা জাহাজ ডুবে গিয়েছিল, এই যে গল্পটা, এই গল্পটা থেকে কি আন্দাজ করা যেতে পারে যে তখন কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো, সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য হতো, এই বিষয়টা। ঠিক আছে, আশা করি তোমরা লোককথাটা মোটামুটি বুঝে গেলে। এবারে তোমরা নোটটাকে দেখে নাও, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা অ্যাডমিশন নিতে চাইছো এখনও পর্যন্ত, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো। এবারে চলো তাহলে তোমরা নোটটাকে বুঝে নাও। তোমাদের যে সাজেশানটা আমি দিয়েছিলাম, সেই সাজেশানের দেখো 1 নম্বর প্রশ্ন আমাদের আগের ক্লাসে আলোচনা হয়ে গিয়েছে। আজকের ক্লাসে যেটা আলোচনা করছি 3 দাগের প্রশ্নটা আলোচনা করছি, দেখতে থাকো তাহলে। এখানে কি বলা হচ্ছে দেখো, লোকসাহিত্যের একটি বিশেষ অঙ্গ হলো লোককথা। লোককথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প বলে মনে করা হয়। প্রত্যেক সভ্যতার ইতিহাসে গোষ্ঠী জীবনের শুরু হওয়ার পর থেকে লোক সমাজে লোককথার সৃষ্টি হয়েছে। কার্ল টমিলসন এর মতে, এটা একটা ঐতিহাসিকের নাম, কার্ল টমিলসনের মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে গল্পগাথা গড়ে উঠেছে সেগুলিই হলো লোককথা। এবারে দেখো লোককথার বৈশিষ্ট্য। লোককথার বৈশিষ্ট্য দেখো কি, লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অলিখিত কাহিনী। লোককথার কাহিনীগুলি সাধারণত অলিখিত হয়। অবশ্য বর্তমানকালে পৃথিবীর বিভিন্ন ভাষার লোককথাগুলি সংগ্রহ করে বিভিন্ন গবেষক লিখিত বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। পরের পয়েন্ট দেখো, শ্রুতিভিত্তিক। শ্রুতি মানে শুনে শুনে আর কি, শোনা ব্যাপারটা আসছে, কানে শোনা আর কি। লোককথা হলো শ্রুতিভিত্তিক সাহিত্য, যেখানে কোনো পরিবারের বা বংশের এক পুরুষ থেকে আরেক পুরুষ পর্যন্ত কোনো ঘটনা মুখে মুখে প্রচলিত হতে থাকে, যা ধীরে ধীরে এক অঞ্চলের মানুষ থেকে অন্য অঞ্চলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। পরের পয়েন্ট কি আছে দেখো, মানুষের আলোচনা। লোককথার বর্ণনায় মানুষের প্রত্যাহিক জীবনের বিভিন্ন সাধারণ ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়। মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের বিষয়গুলি লোককথার গল্পে বিশেষ গুরুত্ব পায়। তারপরের পয়েন্ট আছে কাল্পনিক। মানুষ সাধারণত কল্পনা বিলাসী, আর তাই লোককথাগুলির অন্যতম উপাদান হলো কল্পনা। ভূত, দৈত্য, পরী, ড্রাগন ইত্যাদি বহু কাল্পনিক চরিত্র লোককথায় পাওয়া যায়। তারপরে আছে দেখো পরের বৈশিষ্ট্য, অনির্দিষ্ট স্থান কাল পাত্র। মানে এখানে নির্দিষ্ট কোনো স্থান কাল পাত্র নেই। লোককথায় গল্পের স্থান কাল পাত্রের কোনো সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় না। একদা এক দেশে এক রাজা বসবাস করত। এই ধরনের অনির্দিষ্ট স্থান কাল পাত্র দিয়ে লোককথার গল্পগুলি শুরু হয়। পরের পয়েন্ট আছে দেখো, নীতি শিক্ষামূলক। লোককথাগুলি নীতি শিক্ষামূলক হয়, যা শিশু কিশোরদের কাছে শিক্ষণীয় বিষয়। কি বললাম, লোককথাগুলি নীতি শিক্ষামূলক হয়, যা শিশু কিশোরদের কাছে শিক্ষণীয় বিষয়। পরের পয়েন্ট আছে কি দেখো, পরের পয়েন্ট আছে জনপ্রিয়তা। লোককথাগুলি বহু মানুষের কাছে বিনোদনের বিষয়, তাই পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে। এবারে আছে দেখো লোককথার গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো গুরুত্বে, 1 নম্বর পয়েন্ট সমাজ সংস্কৃতির পরিচয়। কোনো সমাজে সৃষ্ট লোককথাগুলিতে সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি বিষয় যথেষ্ট প্রভাব পড়ে। ফলে লোককথাগুলি থেকে সেই সময়কার সমাজের বহু তথ্য পাওয়া যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, ঐতিহাসিক ধারণা। পরের পয়েন্ট, বিভিন্ন সমাজের বিভিন্ন ঐতিহাসিক কাহিনীর অনুকরণে বিভিন্ন লোককথার প্রচলন ঘটতে দেখা যায়। লোককথার কাহিনীগুলি থেকে সেই সময়কার ইতিহাস সম্পর্কে আভাস পাওয়া যায়। যেমন মধ্যযুগে বাংলার চাঁদ সওদাগরের কাহিনীতে সপ্তডিঙা মধুকর ভাসিয়ে দূর দেশে
চাঁদের বাণিজ্য করতে যাওয়ার যে ঘটনা বাংলার লোককথায় পাওয়া যায় তা থেকে ওই ঐতিহাসিক সত্যটুকু অবশ্যই উপলব্ধি করা যায় যে সেই যুগে বাংলার বণিকরা দূর দেশে বাণিজ্য করতে যেত। পরের পয়েন্ট হচ্ছে দেখো মনোরঞ্জন। লোককথার গল্পগুলি মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দ দান করে। যে যুগে বিজ্ঞানের বিশেষ উন্নতি ঘটেনি বা শিক্ষার প্রসার ঘটেনি সেই সময় লোককথার গল্পগুলিই ছিল মানুষের মনোরঞ্জনের প্রধান বিষয়। তারপরে শেষ পয়েন্ট কি আছে দেখো, শিক্ষাদান। লোককথাগুলি নীতিশিক্ষামূলক। গল্পগুলি মানুষের চলার পথে উপযুক্ত শিক্ষা প্রদান করে থাকে। বিজ্ঞানী নিউটন বলেছেন যদি তোমার সন্তান সন্ততিকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের আরও বেশি রূপকথা পড়তে দাও। এবারে উপসংহারে তোমাদের একটা লিখতে হবে, যেটা ছোট করে একটা উপসংহার দিতে হবে ভালো নম্বরটা পাওয়ার জন্য। সমাজের উচ্চবর্গের মানুষদের ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন উপাদান থাকলেও সাধারণ মানুষের ইতিহাস রচনার বিষয়টি উপাদানের অভাবে অবহেলিত। সাধারণ মানুষের জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরার জন্য লোককথার ঐতিহাসিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ক্লাস। এখনও যাদের অ্যাডমিশান নেওয়া হয়নি তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। আরও একবার নম্বরটা বলে দিচ্ছি 9123005218। সেক্ষেত্রে তোমাকে মাসে 200 টাকা করে ফিস দিতে হবে, অর্থাৎ 200 টাকা করে মাইনে দিতে হবে। সপ্তাহে তোমরা 2টো করে ক্লাস পাবে আর সমস্ত ক্লাসের পিডিএফ নোট, অর্থাৎ বড় প্রশ্ন ছোট প্রশ্ন কিছুটা টেক্সট বইও পড়ানো হবে, সমস্ত বিষয়টাই তোমরা সেক্ষেত্রে পাবে।